আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমার জন্য এটা খুবই সম্মানের যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আবার আমার দিক থেকে একটু রাজনৈতিক তাৎপর্য আছে, কারণ আমি এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানেন আপনারা যে এই দীর্ঘ ফ্যাসির সময়ে আমরা অনেকেই প্রবেশ করতে পারিনি, আমরা অনেকেরই কণ্ঠস্বর আমাদেরকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে, অনেকেই আমাদের কথা বলতে দেওয়া হয়নি। তো সেই জন্য আমাদের এটা খুব রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। যদিও এই বিষয় নিয়ে অনেক লেখা লিখেছি, অনেক বক্তব্য দিয়েছি, তবে আপনাদের সামনে একেবারে মুখোমুখি হয়ে কথা বলতে পারার একটা আলাদা ভিন্ন আনন্দ আছে, একটা ভিন্ন তাৎপর্য আছে। তো আমি যেটা করবো, আমি কিছুক্ষণ কথা বলবো, একটু সময় বেঁধে দিলে ভালো বা মনে করে দিলে আমাকে। এরপরে যেটা করবো, এটা যদি কষ্ট করে আমাকে প্রশ্ন করেন তাহলে আমরা ওই প্রশ্নোত্তরের মধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন হয়তো আমি এগুলো বাদ পড়ে যাবে, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো, তাহলে আমরা একটা প্রাণবন্ত একটা সেশন আমরা ঢুকতে পারবো। কেমন? আমরা যেটা আলোচনা করছি সেটা হলো যে এই গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমি যেটা আপনাদেরকে প্রস্তাব আকারে যেটা পেশ করবো সেটা যে আমাদের সমাজে বুদ্ধিবৃত্তিকভাবে এখনো পর্যন্ত গণ-অভ্যুত্থান বলতে আমরা কী বুঝি, এটা কিন্তু পরিষ্কার। এই পরিষ্কার না হওয়ার দায়টা একাডেমিক। তাহলে আমি আপনাদের কাছে এভাবে একটুখানি বিনয় সাহেব পেশ করবো যে এই যে আমাদের বুদ্ধিবৃত্তিক অস্পষ্টতা, এর একটা বড় কারণ আমাদের একাডেমিক লেভেলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রবল অভাব রয়েছে। আপনি খুব কমই দেখবেন আলাপ আলোচনা যে বাংলাদেশে একটা গণ-অভ্যুত্থানের ভিত্তিতে এই দেশটা গঠিত হয়েছে 1972 সালে। পুরো 69টা ছিল গণ-অভ্যুত্থানের সময়। আপনি কোনো একাডেমি, খুব কম একাডেমিক লেখা পাবেন কনসেপচুয়ালি এই বিষয়টাকে আলাপ করেছে যে গণ-অভ্যুত্থান কী আসলে এবং সেই গণ-অভ্যুত্থান হিস্টোরিক্যাল তাৎপর্য কী। 69-এর গণ-অভ্যুত্থান আর ধরুন এই 90-এর যে গণ-অভ্যুত্থান এরশাদ বিরোধী, তার সঙ্গে মর্মগত কী পার্থক্য, কিংবা 69 আবার 90 এবং এই যে আমরা মাত্র যে গণ-অভ্যুত্থান সম্পন্ন করলাম, এই তিনটার ঐতিহাসিক ফারাক এবং তার মর্মগত পার্থক্য কি বিস্ময়কর যে আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও কোনো আলোচনা নেই। এটা অবিশ্বাসনীয়। আমরা আলোচনা করিনি, এবং যেহেতু আমরা আলোচনা করিনি ফলে গণ-অভ্যুত্থানের যে সবচেয়ে বড় একজন কারিগর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার সম্পর্কে কোনো লেখা নেই যে তার যে গণ-অভ্যুত্থানের যে ট্যাকটিক্সগুলো, কৌশলগুলো, রণকৌশলগুলো, এই সম্পর্কে কোনো আলোচনা। ফলে এই যে একটা জনগোষ্ঠী, তার যে বুদ্ধিবৃত্তিকটা যে দুর্বলতা, এটা তো কাটিয়ে তুলতে হবে, এটা তো মারাত্মক পাওয়া। তো সেজন্য আমি মনে করি যে আমাদের প্রথম এই প্রশ্নটার দরকার যে গণ-অভ্যুত্থান আসলে কী, ব্যাপারটা কীভাবে ঘটে এবং বিভিন্ন ঐতিহাসিক কালপর্বে তার তাৎপর্যটা কীভাবে আসে, এবং এই যে 90-এর যে গণ-অভ্যুত্থান এর যে কন্টেন্টটা কী, তার একটা পলিটিক্যাল কন্টেন্ট আছে, রাজনৈতিক তাৎপর্য আছে, তার একটা ইকোনমিক কন্টেন্টও আছে, তার একটা কালচারাল কন্টেন্টও আছে। এটা আলোচনা করতে হবে। এই আলোচনাগুলো পরিষ্কার হলেই কিন্তু আমরা বুঝবো যে আমরা আমাদের সমাজে বুদ্ধিবৃত্তিকভাবে কতটা এগিয়ে আছি এবং এই গণ-অভ্যুত্থানটা, এই যে জুলাই গণ-অভ্যুত্থান, এটার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি এবং কতটুকু কাটতে পেরেছি। তবে আগের যে গণ-অভ্যুত্থানের সম্পর্কে দ্রুত কিছু মন্তব্যগুলো পরে আপনাদের প্রশ্ন একটা মন্তব্য দেব। আমরা কিন্তু 69-এর যে গণ-অভ্যুত্থানটা ছিল, ওটা ছিল মূলত একটা রাজনৈতিক জাতিগোষ্ঠীর গড়ে ওঠার একটা কালকল্প। সেখানে কৃষক অংশগ্রহণ করছে, শ্রমিক অংশগ্রহণ করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছে। তারা মূলত বাংলাদেশে বামপন্থী, তার মধ্যে রেডিক্যালরা মূল ভূমিকা রেখেছে। কারণ লড়াইটা ছিল ফিউডালিজমের বিরুদ্ধে, একটা ফিউডাল সমাজ রয়ে গেছে। আপনাদের এই অঞ্চলের রাজশাহীতে যদি আপনি আত্রায়ের ইতিহাস খেয়াল করেন, নিশ্চয়ই কেউ না কেউ লিখেছেন, আমরা তো ইতিহাসও লিখে না ঠিক। ফলে সবচেয়ে বিখ্যাত লড়াইগুলো রাজশাহীতে রয়েছে। ফলে এই যে ফিউডাল একটা সম্পর্কের বিরুদ্ধে একটা লড়াই, একটা
একটা রূপান্তর ঘটছে, একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট ঘটছে, কলোনিয়াল যে ব্রিটিশ আমলের যে কলোনিয়াল যে ব্যবস্থা তার মধ্যে সেখানে একটা রেডিক্যাল ধারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হয়ে যাচ্ছে। কেন ব্যর্থ হয়ে যাচ্ছে? কারণ ওই গণ অভ্যুত্থানটার পাশাপাশি আরেকটা কিন্তু গণ অভ্যুত্থানের ধারা ছিল 69-এ, সেটা কেন বলে জাতিবাদী ধারা। জাতিবাদের ধারাটা গড়ে উঠছে। আমরা বাঙালি জাতি আকারে নিজেকে চিনতে শিখছি এবং বাঙালি জাতি আকারে যে পয়েন্টটা তৈরি করছি সেই পয়েন্টটা একই সঙ্গে আপনার ওই যাদেরকে আমরা রেডিক্যাল বাম বলি কি নকশাল বলি বা মার্ক্সবাদী লেনিনবাদী বলি বা মাওবাদী বলি, এদের সঙ্গে একটা বড় ধরনের ফারাক ঘটে গেছে। কেমন আমরা কেউ জাতিবাদের পক্ষে দাঁড়াচ্ছি আর কেউ বলছি না আমাদের এখানে শ্রেণী সংগ্রাম প্রধান। আপনি দেখবেন একাডেমিক্যালি এখনো পর্যন্ত আমরা কিন্তু এই হিস্ট্রিটা কিন্তু কেউ জানি না, তরুণরা জানে না যে তর্কটা কী ছিল। তর্কটা ছিল এই যে শ্রেণী সংগ্রামের দিক থেকে যারা মার্ক্সবাদ লেনিনবাদের পক্ষে ছিলেন তারা বলছেন যে আমরা প্রধান হচ্ছে আমাদের শ্রেণীর প্রশ্ন, ফলে সামন্ত শ্রেণীর বিরুদ্ধে লড়াই করাটা ছিল আমাদের প্রধান কাজ। কিন্তু আরেকটা ধারা যে জাতিবাদের কথা বলছে যে আমরা প্রভিন্সিয়াল অটোনমি চেয়েছি, লাহোরের রেজলিউশনটা আমরা সম্পন্ন হয়নি এবং ইতিমধ্যে আমাদের মধ্যে বাঙালি জাতিবাদ গড়ে উঠছে। যেহেতু আমাদেরকে রবীন্দ্রনাথের গান গাইতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা একমাত্র উর্দুই একমাত্র ভাষা, ফলে বাংলা ভাষার প্রতি আমাদের যে প্রীতি এবং আমাদের যে আকাঙ্ক্ষা এটা দাঁড়াচ্ছে। ফলে দুটো ধারা কিন্তু একটা দ্বন্দ্বমুখর একটা জায়গায় এসে এবং সেই দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা দেখব যে কী হয়েছে যে যাদেরকে আমরা এমএল ধারা বলি তারা শ্রেণী সংগ্রামের ধারা ছিল এবং তাদের সঙ্গে শুধু বাংলাদেশে মার্ক্সবাদী লেনিনবাদী লড়াই করেছে তা না, তার সঙ্গে যুক্ত ছিল সীমান্তের উপাসের নকশায়। আমি জানি না ইতিহাসপত্র দরকার। অন্যদিকে জাতিবাদী ধারা যেটা গড়ে উঠেছিল সেটা কিছু আপনার মাওবাদীদের মধ্যে একটা সরবরাহ পারে ছাড়া জাতিবাদটাই প্রধান সমস্যা, এইভাবে কথাটা বলা হয়নি। কিন্তু পরবর্তীতে জাতিবাদ বনাম শ্রেণী সংগ্রাম এই দুই লড়াইটা আলাদা হয়ে যায়। জাতিবাদী সংগ্রামের মধ্যে সবচেয়ে ইতিবাচক ছিল যিনি ছিলেন সিরাজুল খান, যারা আপনাকে শাসন করতেন অনেক কথা জানেন। তার যে বক্তব্য ছিল খুব সিম্পল। তিনি বলতেন যে শ্রেণী সংগ্রাম আমি বিশ্বাস করি, আমি সমস্ত চাই, কিন্তু কোনো জনগোষ্ঠীর পক্ষে মুক্তি সম্ভব নয় যদি না সে একটা জাতিবাদী পর্যায়ে অতিক্রম করে না যায়। আমি জানি না আপনাকে সিরাজুল খান করেছেন, যারা হাতে ছাত্রলীগ গড়ে উঠেছিল, যার হাতে শেখ মুজিবের মতো একটা রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠেছিল এবং তিনি একটা লম্বা লড়াই দিয়ে একটা বাংলাদেশের স্বাধীনতা একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। এবং তাদের মধ্যে আমরা দেখি যে দুটো টেন্ডেন্সি, কেমন একটা বাঙালি জাতিবাদী সমাজতান্ত্রিক ধারা, আরেকটা ছিল আপনার এই যে শ্রেণী সংগ্রাম এবং বৃহত্তর বাংলার স্বপ্ন। বৃহত্তর বাংলার স্বপ্নটা কেমন? আমাদের ইশা আজম খানের যে শেষ যে বইটা যদি আপনার পড়েন, যেটা বাঙালির তৃতীয় জাগরণ, অদ্ভুত ব্যাপার যে এমন একটা মানুষ তিনি কিন্তু 71কে কিন্তু বাঙালির তৃতীয় জাগরণ বলছেন না, প্রথম জাগরণকে খেয়াল করেন। তিনি বলছেন প্রথম জাগরণ ছিল চৈতন্যের জাগরণ। আমি আজকে নরোত্তম ঠাকুরের আপনাদের এখান থেকে অল্প কিছু দূরে ওনার যে খেতুরি, যে বড় যে বিখ্যাত যে সম্মেলন তিনি করেছেন, ওখান থেকে ঘুরে এসেছি পলিটিক্যাল কারণে, শুধুমাত্র আপনার আধ্যাত্মিক কারণে না। কারণ তখন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যখন গড়ে ওঠে তখন খেতুরির সম্মেলন ছিল প্রথম বাংলার নবজাগরণের আরেকটা গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। খেতুরি আপনাদের এখান থেকে অল্প আছে, আমি জানি না আপনার কাছে কিনে কথা। এখানে একটা বিশাল উৎসব হয় প্রতি বছর। এই উৎসবটা শুরু হয় কিন্তু নরোত্তম ঠাকুরের সময়। তিনি ছিলেন চৈতন্যের অত্যন্ত ঘনিষ্ঠ একজন পার্শ্ব। তাহলে এই বাঙালির যে নবজাগরণ যেটা করে বলি, যে জাগরণটা ঘটা শুরু করতে চৈতন্য আমলে, আর সেই চৈতন্য আমলটা ছিল কখন? হোসেন শাহের আমল। চৈতন্য যখনই বলবো সঙ্গে সঙ্গে মনে রাখবেন এটা কিন্তু হোসেন শাহের আমল। যখন নামাশ্রয়ের কথাটা বলা হয় বৈষ্ণবটা, নামাশ্রয় কিন্তু জিকির কথাটা কিন্তু জিকির কথা যেটা ছিল এরই বাংলা নামাশ্রয়, নাম কীর্তন। আমরা জানি না, কারণ এইখান থেকে এইগুলো এই ধারাগুলো গড়ে উঠেছে। ফলে আমার যদি বাংলাদেশের জনগোষ্ঠীর হিস্ট্রি যদি আমি খুঁজতে যাই, ওটাকেও খুঁজতে হবে, কারণ চৈতন্যটাও একটা গণঅভ্যুত্থান ছিল, চৈতন্যের মুভমেন্টটা একটা গণঅভ্যুত্থান ছিল।
কাজীর বাড়িতে যখন আপনি মিছিল করতে করতে যান, হরি কীর্তন করতে করতে, তো ওটা কিন্তু একটা মিছিলই ছিল, খুবই ছিল। তাহলে এই যে গণঅভ্যুত্থানের যে ধরন, যাদের হিস্ট্রিক্যাল বিভিন্ন রকম ফর্ম, এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, বুদ্ধিজীবীদের ক্ষেত্রে আগ্রহ নেই, পলিটিক্যাল আগ্রহ নেই। তো সিরাজুল ভাইয়ের সঙ্গে কথা বলে পরের প্রশ্নে যাচ্ছি। তো তার যে বক্তব্য ছিল যে কেন ৭১ নবজাগরণ না, তৃতীয় জাগরণ না? কারণ জাতি হিসেবে যে স্বপ্নটা বাঙালি দেখেছে, তার দ্বিতীয় জাগরণ ছিল চৈতন্যের পরে, রামমোহন থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, বঙ্কিম থেকে আরম্ভ করে, এই যে উচ্চবর্ণের হিন্দুর মধ্য দিয়ে যে বাঙালি যে আমরা দেখি, সে তার একটা জাগরণ করেছে। তিনি সেটাও করেছেন। এটা কিন্তু তাদের এই জনগোষ্ঠীর আকারে যদি আমরা নিজেদেরকে হাজির করতে চাই, তাহলে এটাও আমাদেরকে ধারণ করতে হবে। ৭১টা কিন্তু খণ্ডিত বাংলার লড়াই। এখানে কিন্তু তার সঙ্গে মাঝবাড়ি লেনিনবাদীদের সঙ্গে মিল আছে। খণ্ডিত বাংলার লড়াইটা কেন? তার সিরাজুল খান দাবি করছেন শ্রেণী সংগ্রাম আমি বিশ্বাস করি, কিন্তু পৃথিবীতে কোথাও শ্রেণী সংগ্রাম সফল হয় যদি না সে জাতীয় চৈতন্যের প্রশ্নটা, জাতির প্রশ্নটা সে এড়িয়ে। ফলে তিনি একটা জাতিবাদী তত্ত্ব হাজির করেছেন, বাঙালি জাতিবাদ, এবং তার সঙ্গে সমস্ত যুক্ত করেছেন। ঠিক আছে, এটা নিয়ে আমাদের মেলার সমালোচনা আছে, আমি সেখানে প্রবেশ করছি না। আমরা গণঅভ্যুত্থানের হিস্ট্রিটা বোঝার জন্য কথাটা বলছি। পরবর্তীতে আমরা কী করলাম, আমরা দেখলাম যে জাতিবাদের ফলে জাতিবাদের সমস্যাটা কোথায়? জাতিবাদ এসেন্সিয়াল আছে, সে একটা চিরায়ত সত্তা অনুমান করে যে বাঙালি নামে একটা আবহমান চিরকালীন সত্তা আছে। তখন সে অন্য সকল সম্ভাবনাকে সে নাকচ করে দেয়। এই জন্য জাতিবাদ মাত্রই আছে। আমি যদি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলায় কথা বলছি আপনাদের সঙ্গে, আমার শক্তি, আমার চৈতন্যের যে শক্তি, আমার চিন্তা চেতনার যে বিকাশটা, এটা ঘটবে আমার ভাষাতে, আরবি ভাষাতে হবে না, ফার্সি ভাষাতে হবে না, এটা আমার মধ্যে হবে। আমি আরবি নেব, ফার্সি নেব, সেটা আমার শক্তির সঙ্গে সংযুক্ত। কিন্তু আমি যদি মনে করি যে বাঙালি জাতি নামে একটা ইটার্নাল, চিরায়ত, শাশ্বত একটা জাতি আছে, এবং অন্য সকল জাতির বিপরীতে সে থাকে, এবং ফলে অন্য সকল জাতি আমার জন্য শত্রু, এবং তাকে নির্মূল করা আমার জাতিবাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে বাঙালি জাতিবাদের সমস্যা। ফলে বাঙালি জাতিবাদ যখন এলো, বাঙালি জাতিবাদ তৎক্ষণাৎ সে যে বিরাট ভুলটা করলো, সে ইসলামকে, ধর্মকে তার বিপরীত শত্রু আকারে শনাক্ত। বাঙালি ভাষী, বাঙালি সংস্কৃতি পরমানি হলো এদেশে ইসলাম হলো একটা খারাপ ধর্ম, ইসলাম হলো মাত্রই একটা সন্ত্রাসীদের ধর্ম, জঙ্গিদের ধর্ম, ফলে ইসলাম রাখা যাবে না। আমাকে বাঙালি ধর্মের কোনো ভূমিকা নেই। ফলে স্বভাবতই বাঙালি জাতিবাদের বিপরীতে আরেকটা জাতিবাদ গড়ে উঠল, এটাকে আমরা বলি ইসলামী জাতিবাদ। দুটোই কিন্তু একই জিনিস। বাঙালি জাতিবাদ যে জিনিস, আরেকটা জাতিবাদ ধর্মীয় জাতিবাদ একই জিনিস। ধর্মীয় জাতিবাদ মানে কিন্তু ইসলাম না, কারণ ইসলামে জাতিবাদের কোনো স্থান নেই। কিন্তু আমরা কিন্তু এই লড়াইটা করিনি। আমরা কেউই বাঙালি জাতিবাদীরা করেনি, বামপন্থীরা করেনি। না করার ফলে ইসলামী জাতিবাদটাই যখন এইবার যে গণঅভ্যুত্থানটা ঘটল, ফলে সে হাজির হচ্ছে তার রূপ নিয়ে। এটাও বাঙালি জাতিবাদেরই আরেকটা পৃষ্ঠা আকারে হাজির হয়েছে। এটাকে কীভাবে? মুসলিম জাতীয় চেতনা, আমি মুসলমান, আমি বাঙালি মুসলমান। ফলে আমার কাছে আমার ভাষা সংস্কৃতি গুরুত্বপূর্ণ নেই, আমার কাছে কী গুরুত্বপূর্ণ? আমার ধর্ম, আমার কোরআনের ভাষা, আরবি সংস্কৃতি, কি ইরানি সংস্কৃতি, কি তুরানি সংস্কৃতি। এটা জাতিবাদের একটা ধর্ম। আমরা ভুল করি এটাকে ধর্মের সঙ্গে মুক্ত করে যুক্ত করে দিই। এই জাতিবাদের ধর্মটা যখন গড়ে উঠল, আমাদের সমাজের মধ্যে ধর্মের যে পর্যালোচনা করবার যে বুদ্ধিভিত্তিক কর্তব্য কথা বারবার শুনেছি আমরা কার্ল মার্ক্সের কাছে বা বামদের কাছে, যে ধর্মের মধ্যেও ভাবের ভাষা আছে, ধর্মের মধ্যে ভাবুকতা আছে, ধর্মের মধ্যে দর্শন আছে, কিন্তু সেটা থাকে চিনি বাদাম। আপনি যখন চিনি বাদাম ভেঙে খান, খোসা ভেঙে খান, ফলে ধর্মের মধ্যেও চিন্তাটা থাকে ওই খোসার মধ্যে।
ওটা ভেঙে খেতে হয়। ওই ভেঙে খাবার কাজটা আমরা করি নাই, আমরা অলস ফলে আমরা মনে করি আমাদেরকে বাঙালি হতে হলে আমাকে ইসলাম বিরোধিতা করতে হবে। কিন্তু আমরা কখনোই বিচার করি না যে এটা একটা ইভেন্ট, মানে যদি আমরা আধুনিক কালের দার্শনিক যে কথা বলি, ঐতিহাসিক ঘটনা আকারও এটাও ছিল একটা বিপ্লবী প্রস্তাবনা। ফলে কি বিপ্লবী প্রস্তাবনা ছিল ইসলামের মধ্যে, এটা আমরা কখনো আলোচনা করি। এবং ফলে আমরা এখন যখন এবারও যখন গণঅভ্যুত্থানটা করেছি কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার জন্য, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য এবং ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলা করার জন্য। তিনটে জিনিস, ফ্যাসিবাদ একটা মতাদর্শ, আপনার ফ্যাসিস্ট শক্তি এক কথা না। ফ্যাসিস্ট শক্তি যখন ফ্যাসিবাদ পলিটিক্যাল একটা অর্গানাইজেশন আকারে হাজির থাকে অ্যাজ এ পলিটিক্যাল পাওয়ার, এটা হলো ফ্যাসিস্ট শক্তি। বাঙালি জাতিবাদ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে তাহলে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট শক্তি, এইভাবে বিচার করতে হবে। আর যদি বাঙালি জাতিবাদের ফ্যাসিস্ট শক্তি আকারে ছাত্রলীগ বলি কি আওয়ামী লীগ বলি কি যুবলীগ বলে হাজির থাকে, তাহলে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান সংবিধান। কারণ ফ্যাসিবাদের মোকাবেলার জন্য তিনটা স্তরে লড়াই আপনার লাগে, মতাদর্শী, শক্তি হিসেবে, রাষ্ট্র ব্যবস্থা হিসেবে। এটা পরিষ্কার না, রণকৌশল আকারে পরিষ্কার না, নীতি আকারে আমাদের কাছে পরিষ্কার না। এর ফলটা কী হয়েছে? ফলটা হয়েছে যে আমরা বাঙালি জাতিবাদের মোকাবিলা করতে গিয়ে এটাকে রিপ্লেস করতে চাইছি অনেকে বাঙালি মুসলমান, যে বাঙালি জাতিবাদ পছন্দ করি, এটাকে বাঁচাতে হবে। ফলে এটাকে কী দ্বারা রিপ্লেস করতে হবে? বাঙালি মুসলমান। ফলে আমরা বাঙালি না, আমরা বাঙালি মুসলমান। ফলে আপনি কী করছেন? আরেক জাতিবাদের জায়গায় আরেকটা জাতিবাদ আপনি প্রতিস্থাপন করছেন। আপনি কিন্তু জাতিবাদের কাল কিন্তু আপনি অতিক্রম করছেন না, অথচ দরকার ছিল জাতিবাদের কালটা অতিক্রম করে যাওয়া। ফলে আমরা জাতিবাদের কালের মধ্যে পড়ে আছি, এখান থেকে বেরোতে পারছি না। যখন বেরোতে পারছি না তখন আমরা অভিযোগ করা শুরু করে মাদার ভাঙছি কেন, মেয়েদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে কেন, মেয়েদের পোশাক নিয়ে কথা হচ্ছে কেন। আর এতগুলো গণঅভ্যুত্থানে যে মেয়েরা ছিল সামনের সারিতে, হঠাৎ করে সবগুলো মেয়ে হারাই গেল কোথায়? উত্তর দিতে পারছে না, কারণ মেয়েরা তো নিরাপদ বোধ করছে না। কী করে ঘটলো ঘটনাটা? এর তো একটা ব্যাখ্যা নেই। এটা তো খালি মৌলবাদী ইসলাম জঙ্গি বলে তো হবে না, উত্তর তো খুঁজতে হবে। উত্তর খুঁজতে হলে আমাকে বুঝতে হবে যে আমরা বাঙালি জাতিবাদের জায়গায় আমরা এটাকে প্রতিস্থাপন করেছি একটা ইসলামিক জাতিবাদ। এটা কিন্তু জাতিবাদ, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফলে যদি আমি ইসলাম বুঝতে চাই, তাহলে ঠিক যেমন করে আজকে পাশ্চাত্য যেমন করে খ্রিশ্চানিটিকে বুঝেছে, গ্রিকো খ্রিশ্চান ফিলোসফি আকারে সাহায্য করেছে, আমাদের সকলে এখানে যারা বসে আছে আমাদের সকলে তো খ্রিশ্চান, চিন্তা চেতনায় ধ্যান ধারণায় আমাদের সকলে খ্রিশ্চান। আমরা যা কিছু যখন আধুনিকতার কথা বলি, আমি তো তখন মূলত খ্রিশ্চান হিসেবে বলি। আধুনিকতা খ্রিশ্চানদের অবদান, ওটা ধোপা বাড়িতে ধুয়ে আসা কাপড়ের মতন, আপনি চিনতে পারছেন না তাকে। আধুনিক রাষ্ট্র ইজ এ খ্রিশ্চান কনসেপ্ট, সভারেন্টির কনসেপ্ট ইজ এ খ্রিশ্চান কনসেপ্ট। এগুলো তো আমরা ধরে আছি মাথার মধ্যে, কারণ আমরা যেটা ক্রিটিক করতে পারছি না। কারণ আধুনিক রাষ্ট্র আমার চাইছি, আমি আধুনিক রাষ্ট্রের বিপরীতে যখন ইসলামী রাষ্ট্র চাই তখন আমি ভয় পেয়ে যাই, আমি আধুনিক রাষ্ট্রের পক্ষে দাঁড়াই। কিন্তু যে লোকটি ইসলামী রাষ্ট্রের কথা বলে ও কিন্তু আধুনিক রাষ্ট্রের চায়, কারণ ইসলামের রাষ্ট্রের কোনো ধারণা নেই। ইসলামিক রাষ্ট্র বলে কিছু হয় না। আধুনিক রাষ্ট্র মাত্রই গ্রিকো খ্রিশ্চান স্টেট বেসড অন দ্য কনসেপ্ট অফ সভারেন্টি, এবং এটা থিওলজিক্যাল কনসেপ্ট। সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্বের থিওলজিক্যাল তত্ত্ব, থিওলজিক্যাল কনসেপ্ট, এটা একটা ধর্মতাত্ত্বিক ধারণা। কিন্তু আমরা এটাকে ক্রিটিক করি না, পলিটিক্যালি ক্রিটিক করি না করার কারণে আমরা এখন বিপদে পড়ছি। এবং এই যে একটা গণঅভ্যুত্থান ঘটে গেল, আমরা এখন বড় ধরনের বিপদে পড়েছি, যেহেতু আমাদের একাডেমিক আমাদের আলস্য এবং প্রশ্নগুলোকে গুছিয়ে হাজির করা এবং এটাকে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, ডিসকোর্সের মধ্য দিয়ে সমাধান করবার যে কর্তব্য ছিল এটা আমরা করি। আর কি কি করি না আমরা সেই প্রশ্ন করা আসে। তাহলে বোঝা গেল যে দেখুন আমরা কিন্তু কী করেছি, আমরা কিন্তু প্রথমত
এই যে গণভ্যুত্থানগুলো ঘটলো একটার পর একটা, প্রথমত তার রাজনৈতিক মর্ম এবং অর্থনৈতিক মর্ম ধরতে পারিনি। পলিটিক্যাল মর্ম যখন আলোচনা করতে গেছি তখনও কিন্তু আমরা এই ধর্মীয় জাতি বা তার সঙ্গে সেকুলার বা ধর্মীয় জাতিবাদের মধ্যে পার্থক্য করি নেই, ক্রিটিক্যালি আলোচনা করি নেই। না করার ফলে আমরা এখনও পর্যন্ত আমাদের রাষ্ট্র চিন্তাটা রয়ে গেছে, এটাকে বলে কালচারাল কনসেপশন অফ দ্য স্টেট। রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণা সাংস্কৃতিক এরকম হয়, আমি ইসলামী, মুসলমান অথবা আমি বাঙালি, এটা কালচার। স্টেটের আলোচনা এগুলো আসে না। স্টেটের আলোচনা দিয়ে ততগুলো ইউজলেস, এটা কোনো তাৎপর্য নেই। ফলে আমরা স্টেটের আলোচনায় প্রবেশ করতে পারি নাই এবং এখনো পর্যন্ত আমি দাবি করছি, ভুল হলে আমরা শুনে দেবেন আপনারা, আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য পরিষ্কার। কাকে রাষ্ট্র করে কাকে সরকার করে। আমরা সরকারকে রাষ্ট্র করি, আর রাষ্ট্র সম্পর্কে ধারণা এখনও ডেভেলপ করেনি। রাষ্ট্র কাকে বলে, আর রাষ্ট্র বলতে আমরা যেটা শিখেছি বামপন্থীরা, রাষ্ট্র হচ্ছে বল প্রয়োগের হাতিয়ার। এটা হচ্ছে প্রাচীন একটা তত্ত্ব, ওটা বহু আগে এটা বাতিল হয়ে গিয়েছে। মার্ক্সের কোনো রাষ্ট্রতত্ত্ব নেই, লেনিনও যে রাষ্ট্রতত্ত্ব দিয়েছিলেন এটা ছিল কার সঙ্গে তত্ত্ব, কালস্কির সঙ্গে তত্ত্ব। ওটাও রাষ্ট্রতত্ত্ব ছিল না, ওটা ছিল রণঘোষ তত্ত্ব। তাহলে আমরা এগুলো পড়ি না। তো এটা করলে কী করে আপনি একটা দেশ পলিটিক্যালি সামনে অগ্রসর হবে? ফলে আমরা এই বিপদগুলোর মধ্যে আমরা পড়ে গেছি। এইগুলো একটা মারাত্মক একাডেমিক ঘাটতি, এবং এর জন্য বাংলাদেশের এই আজকে গণঅভ্যুত্থানে যদি কোনো ব্যর্থতা ঘটে তার জন্য আমরা একাডেমিকরা দায়ী। কেন তাদের দায়িত্ব পরিষ্কার। গণতন্ত্র কি আদৌ গণতন্ত্র এই কালে পসিবল কিনা, এইটা তো আলোচনা। কারণ গণতন্ত্র আলোচনা করলে অনেকগুলো কনসেপ্ট আসে তার পাশাপাশি। খেয়াল করেন, গণতন্ত্র একটা হলো কি, এটা হলো একটা মতাদর্শ। গণতন্ত্র প্রথম হলো মতাদর্শ। 2 নম্বর হলো গণতন্ত্র রাষ্ট্রের একটা ধরন। দুটো এক না। মতাদর্শ কিরকম? গণতন্ত্র অনুমান করে যে ব্যক্তি স্বাধীন, ব্যক্তি মাত্রই স্বাধীন। আমি ব্যক্তি, আমি স্বাধীন। ফলে সে ব্যক্তি স্বাধীনতার কথা বলছে। ভালো, এটা লিবারেলিজম, আমরা সকলে জানি। এখন আমার মতন দেশে যখন ব্যক্তি স্বাধীনতার কথা যখন আমি বলি, এটা ভালো জিনিস, খারাপ কিছু না। কিন্তু সমষ্টিকে আমি কি করে পরিগঠন করব? ব্যক্তিত্ব, আমার ব্যক্তি স্বার্থ দেখব। আমার দাবি আছে, আমি স্বাধীন থাকবো, আমি যে পোশাক করবো, আমি যে কথা বলবো, সবই স্বাধীনতা। আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, কথার স্বাধীনতা আছে, ব্যক্তির স্বাধীনতা সব। কিন্তু সমষ্টির স্বার্থ কী করে রক্ষা করব? গণতন্ত্র আমাদেরকে সেই জায়গায় বিপদে ফেলে দেয়। কারণ পাশ্চাত্যে গণতন্ত্র এসেছে একটা বিপ্লবের মধ্যে দিয়ে। সেই বিপ্লবটা একটা মতাদর্শী একটা আবহ তৈরি করেছে। সেই মতাদর্শে ব্যক্তি মাত্রই স্বাধীন, ব্যক্তির স্বাধীনতা হরণ করা যায় না। খুব ভালো কথা। তাহলে আমি যখন লড়াই করতে যাই আমার সত্যের বিরুদ্ধে, আমি তো ব্যক্তি আকারে লড়াই করি না, আমি তো সমষ্টি আকারে লড়াই করি। তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো, সেখানে এই সমষ্টি বা গণ, সে কে? তাকে ব্যক্তি হতো, তাহলে সে ব্যক্তি তার জীবন কি করে দিল হাত তুলে। সে যেটা আস্বাদন করলো, যে মৃত্যুটা, সে আস্বাদনের মধ্যে তার সমষ্টির একটা কল্পনা ছিল, সমষ্টির একটা অভিপ্রায় ছিল। সেটা মুগ্ধ যখন বললো, সে তো একটা সমষ্টির অভিপ্রায়ের কথা বলেছে, তাকে আমি ধরবো কী করে? ও তো ব্যক্তিমাত্র ছিল। তাহলে এই যে প্রশ্নটা, এটা রাজনৈতিক তত্ত্ব আকারে কিংবা দর্শন আকারে কিংবা এমনকি আধ্যাত্মিক তত্ত্ব আকারে আমরা তুলি। মানুষ মরে কেন? মানুষ কেন একটা আদর্শের জন্য জীবন বিসর্জন দেয়? কী সেটা? এই মানুষটা কী? এটা তো ফিলোসফির প্রশ্ন। অমূল্য কেন? ওর কী এমন অভাব ছিল যে আমাদের এটা কবিতা করেছিলেন তারা? সে জ্যোৎস্নায় দেখল, সে কী বুধ দেখছে জ্যোৎস্না আমাদের দিকে আপনার দড়ি দিয়ে আত্মহত্যা করতে গেল। তখন জীবন দাসের যে আত্মহত্যার যে কাহিনী আমাদের শোনালো, সেটা পলিটিক্যালি বোঝার চেষ্টা করেন যে এরা মূল্য কিস জন্য, কী আশায় সে তার জীবনটা বিসর্জন দিল, কী অভিপ্রায় আছে। আমরা কেউ কিন্তু প্রশ্ন করছি।
তাহলে গণতন্ত্রের আলোচনাটা এই জন্য যে কোনো আজকে রাষ্ট্রতত্ত্বে প্রবেশ করবেন তারা গণতন্ত্রের আলোচনাটা পরিহার করে, এটা আলাদা তত্ত্ব অ্যাজ এ ইডিওলজি। 2 নম্বরটা হলো গণতন্ত্রটা কি, এটা রাষ্ট্রের একটা ধরন, যেমন একটা কনস্টিটিউশন বানায়। গণতন্ত্র কী বলে, ব্যক্তির স্বাধীনতা রক্ষা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা লাগবে, সমাবেশের স্বাধীনতা লাগবে, ফলে এটা রাষ্ট্রের একটা বিশেষ ধরনের ধরন কি সেপারেশন অফ দ্য পাওয়ার লাগবে, এগুলো সে বলে, ফলে গণতন্ত্র রাষ্ট্রের একটা ধরন। 3 নম্বর কি, গণতন্ত্র একটা সিদ্ধান্ত নেবার একটা প্রক্রিয়া ঘটে, নির্বাচন হয়, নির্বাচন দিয়ে ভোট দিই। এখন খেয়াল করেন, নির্বাচনের ভোটকে আমরা এখন গণতন্ত্র, এতে কার সুবিধা? সুবিধা লোকেরা শ্রেণীর সুবিধা, মাফিয়া শ্রেণীর সুবিধা। কারণ ওর তো 2-3 কোটি টাকা আছে, ও তো নির্বাচন করতে পারবেন না, ও তো নির্বাচন করে। কেন বলেন? কারণ আপনি জীবনে নির্বাচিত হতে পারবেন, এনসিপিও পাবেন, ও পাবে কোথায় 2-3 কোটি টাকা। যে ছেলেরা এখন এনসিপি করেছেন, জাতীয় নাগরিক পার্টি, ওরা তো ওই বিএনপির মডেলে দল করেছে। আমার উপর রাখবেন না, তরুণরা আমাকে বলবেন যে ফরাজ ভাই আপনাদের শুনতে চেনে চলে, কিন্তু এই যে এনসিপির মডেলটা ওই যে লিবারেল মডেল, এই লিবারেল মডেল দিয়ে তো আমরা গণঅভ্যুত্থানটা করেছি। বলুন তো, আমরা যখন গণঅভ্যুত্থান করেছিলাম আমাদের কোনো পার্টি ছিল? আমাদের কী ছিল? গণ-অভিপ্রায়, যে আমরা এই ফ্যাসিস্ট থেকে আমরা উৎখাত করি। তাহলে গণ-অভিপ্রায় যদি আমি বুঝি, তাহলে আমাদের এই গণ-অভ্যুত্থানের মর্মের কি আছে? মনে পলিটিক্যাল মর্ম থেকে রাজনৈতিক মর্ম হচ্ছে যে আমরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, তাকে উৎখাত করা, এটা বলছি। তা আমরা কি ঐক্যবদ্ধ হয়েছি কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট শক্তিকে বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। এই জন্য নতুন সংবিধানের আলোচনাটা এসেছে। আমি সংবিধান কথাটা ব্যবহার করি, আমি গঠন করি, কারণ সংবিধান সূত্রে ব্যবহার করে যারা ঔপনিবেশিক শাসন। আমি আপনাকে শাসন করতে চাই, আমি বলি আমি একটা সংবিধান চাই, একটা আইন দিয়ে আপনাকে আমি শাসন করি। আর আমি যদি আমাকে গঠন করতে চাই সমষ্টি হিসাবে, তো আমি বলবো গঠন করবো। আমি আমার শব্দটি গঠনতন্ত্র, কনস্টিটিউশনের সঠিক আইনি বাংলা গঠনতন্ত্র, নিজেকে গঠন করা, কনস্টিটিউট করা, লিগালি, পলিটিক্যালি এবং কালচারালি গঠন করা। খালি আইনিভাবে গঠন হচ্ছে না, পলিটিক্যালি গঠন করতে। কেন কী করে পলিটিক্যাল গঠন করলাম? আমি রাজনৈতিক জনগোষ্ঠী হয়েছি। কী করে রাজনৈতিক জনগোষ্ঠী হলাম? ওই যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমি একত্রিত হয়েছি, ফলে আমি একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি, আমি একটা নতুন সামষ্টিক শক্তি, নতুন একটা রাজনৈতিক শক্তি, এবং এই শক্তির বলে আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। তাহলে দেখুন আরেকটা ধারণা এসে গেছে, সে ধারণা হচ্ছে পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী, জাতিবাদ, পলিটিক্যাল কমিউনিটি। পলিটিক্যাল কমিউনিটি যখনই হব তখনই বুঝবো যে আমি শুধুমাত্র যে বাঙালি জাতিবাদী ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়ছি তা তো না, আমি তো আমার অধিকার রক্ষার জন্য, সমষ্টি স্বার্থ রক্ষার জন্য আমি ধর্মীয় জাতিবাদীর বিরুদ্ধে লড়াই করছি। বাংলাদেশে 2 রকম ধর্মীয় জাতিবাদী ধারা আছে, একটা আছে হিন্দুত্ববাদী, আরেকটা আছে ইসলামপন্থী বা যেরকম আপনার বলেন না, যদি ইসলামের সঙ্গে থাকবে সম্পর্ক নেই, যেটা আমার থাকে। ফলে এই ধারার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, কারণ ইসলাম তো রেভলিউশনারি রিলিজিয়ন, তাতে বহু রকম ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশন হচ্ছে, তার মৌলিক অবদান হচ্ছে তার। সে রক্ত, বর্ণ, গোষ্ঠী, গোত্র, ভূখণ্ড সহ রক্তবাদ কোনো জাতীয় পারে না। আপনি কি জানেন? এইসবগুলো মনে আপনার সঙ্গে আমার সম্পর্ক কেন? কারণ আপনি একটা স্পিরিচুয়াল বিং, আমি একটা স্পিরিচুয়াল বিং। আপনার মধ্যে যে রুহানি সত্তা, আমার মধ্যে একটা রুহানি সত্তা, ফলে আমরা এক। এটা কিন্তু বুর্জোয়া ডেমোক্রেটিক এই এক, ইটস ভেরি ডিফারেন্ট টাইপ অফ ইউনিটি। ফলে তার যে ফিলোসফিক্যাল প্রেমিস, এটা রেভলিউশন 1500 বছর আগে সেগুলো বোঝা হয়ে গেছে। তো আমরা তো ওর দিকে যাইনি, আমাদের বুঝি নেই ইসলামটাকে নিয়ে, বোঝার চেষ্টাও করিনি, পড়িও না। তাহলে আমরা কী করলাম? আমরা আধুনিক জাতিবাদের আদলে ইসলামকে বুঝি,
এই জন্য আমরা কি বলি, আমি একটা মুসলমানরা একটা জাতি, আমিও বাঙালি জাতিবাদের মধ্যে একটা জাতি, হিন্দুরা হলো আমার একটা অংশ। এটাই এই তো জাতিবাদের সমস্যা। ফলে অবশ্যই শাসনের নয় এই রুটিন। আর যদি আমি মনে করি যে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমার মধ্যে যে শক্তি কোরআন আমাকে দিয়েছে, আমি একটা স্পিরিচুয়াল বিং, আমার মধ্যে খলিফা হওয়া, আল্লাহর গুণাবলী অর্জন করবার সমস্ত কিছু আমার মধ্যে আছে। ফলে আমার এই যে সাধনা, আত্মিক সাধনা, আমার এই রুহানি সাধনা আমাকে করতে হবে, রসুল উম্মত থাকতে হবে, এবং আমাকে স্বপ্ন দেখতে হবে পৃথিবী একদিন এক হবে, একটা বিশ্ব সমাজ তৈরি হবে। সেই বিশ্ব সমাজের নামই ইসলাম বলে। তা আমরা তো করি নাই, আমরা তো মনেই করি না যে ইসলাম কোনো নতুন কিছু আমাকে দিতে পারে, বিশ্বাস। তাহলে এই যে একটা অবিশ্বাসের জায়গায় আমরা রয়েছি, যারা সেকুলার এরা ইসলামকে নাকচ করে, আর যারা ধর্মপন্থী তারা ওই যে বাঙালি জাতিবাদকে নাকচ করতে গিয়ে বাঙালি জাতিবাদেরই একটা আরেকটা মুদ্রা সে হাজির করে। এই বিপদে রয়েছে। এখন দেখেন, আমরা যদি এগোতে চাই, অগ্রসর হতে পারি, তাহলে প্রথম দুটো ধারণা আপনাদেরকে আমি প্রস্তাব করছি, প্রশ্ন করে আরো তুলে দেব। প্রথম হচ্ছে যে জাতিবাদের যুগ শেষ হয়ে গিয়েছে, আর জাতিবাদের যুগ নেই। কারণ জাতিবাদ বলে পৃথিবীতে কিছু নেই। পৃথিবীর এখন যেটা আছে তার নাম হলো পুঁজি, এই সর্বশক্তি। আর বাংলাদেশের সেই পুঁজিটা এখন আসতেছে, তার নাম জানেন? বলতে পারবেন? হ্যাঁ, পুঁজির আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে এলন মাস্ক। এই পুঁজির আরেকটা নাম, এটা হচ্ছে এলন মাস্ক। আপনার সিকিউরিটি, আপনার নিরাপত্তা, আপনি প্রত্যেকটা কিচ্ছু আর আপনার যখন থাকবেন, সব কিন্তু এলন মাস্ক জানেন। আর এলন মাস্ককে জানেন না, উনি ট্রাম্পের সমর্থক। আর ট্রাম্পকে জানেন, ট্রাম্প কিন্তু বলেন কেমন ইসলাম হেটস, উনি ঘোষণা দিয়ে ইসলাম আমাকে ঘৃণা করে, উনি ঘোরতর ইসলাম করেছেন। জানেন এই পুঁজিকে ডেকে আনেন বাংলাদেশ, আন্তর্জাতিক বিনিয়োগের কথা বলেন, আপনাদের কথা হচ্ছেন সব, আমি চাকরি পাবো, আমি বড় বড় টেকনোলজিতে চাকরি পাবো, বিএসআর বেতন পাবো, বুঝতে পেরেছি? তাহলে আমাদের কিন্তু জাতিবাদ শেষ হয়ে গেছে। আমাদেরকে এই মুহূর্তে বিশ্বব্যাপী লড়াইটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটাল, যেটাকে কার্ল মার্কসের ভাষায় এটা সেলফ এক্সপান্ডিং এবং সেলফ অ্যাকুমুলেটিং। এই এমন একটা কর্তা সত্তা যে নিজেকে সম্প্রসারিত করতে পারে, সে নিজে একটা কর্তা, সে নিজের আত্মস্বীকৃতি ঘটায়, তার সে নিজে বিভিন্ন ভূখণ্ড দখল করে, মানুষকে সে সস্তা শ্রম বানায়। পৃথিবীতে যেটা টিকে থাকে এটা হলো কর্পোরেশন সঙ্গে, আপনার কোনো আলাদা অস্তিত্ব নেই। আর এটাকে আরও ভয়াবহভাবে যিনি ব্যাখ্যা করেছেন, তারা অনেকে পড়েছে, যারা একাডেমির পড়াশোনা করেন, আমি সে ওয়াল্টার বেনিয়ামিন বা বেঞ্জামিন, তিনি বলেছেন যে ক্যাপিটাল তো নতুন ধর্ম। ক্যাপিটাল একটা ধর্মের নাম, এটা এমন একটা ধর্ম যে এর হাত থেকে নিস্তার নেই। আপনি সারাক্ষণই কিন্তু এর অধীনে আছেন, আপনি পকেটে হাত দিয়ে টাকা ছাড়া চলতে পারছেন না, আপনি তার দাস। ফলে যতক্ষণ ক্যাপিটাল থাকবে ততদিন দিন, যেটাকে আপনি ধর্ম করেন, এটা তো সম্ভব। আপনি তো তদ্বির ধর্ম করেন, আপনি ইসলামিক দিন কেমন করবেন? আপনি তার অধীনস্থ। ফলে আগামী দিনে যে লড়াইটা হবে, সেই লড়াইটা স্বভাবতই বিশ্বব্যাপী তদ্বির বিরুদ্ধে সারা বিশ্বের জনগণের লড়াই, এবং সেখানে জাতিবাদ থাকবে না। জাতিবাদ আনবেন, তার মানে জনগণকে বিভক্ত করবেন। যখন আপনি কেউ হবেন হিন্দু, কেউ হবেন মুসলমান, কেউ হবেন খ্রিস্টান, কেউ হবেন আস্তিক, কেউ হবেন নাস্তিক, এই বিভক্তিটুকু যখনই থাকবে, আপনি কখনো মোদির বিরুদ্ধে লড়তে পারবেন না। এই ব্যবস্থার বিরুদ্ধে লড়ে আপনি নতুন রাজনীতি গঠন করতে পারবেন না। তাহলে আমরা এইটা এসে গেছে, সেজন্য প্রথম প্রস্তাবনা হলো এই জাতিবাদের যুগ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে ভাববার যে পরিভাষা, সেই পরিভাষা হয়েই আমরা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, এবং নতুন রাজনৈতিক জনগোষ্ঠীটা এই দেশে তার আবির্ভাব ঘটেছিল 1971 সালে। তার একটা পরিণত রূপ আমরা দেখছি, যখন আমরা
ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করলাম, তরুণরা জীবন দিল। এর মধ্যে আমাদের নতুন উপলব্ধি হচ্ছে, নতুন করে আমরা বিচার করতে শিখছি এবং তার একটা উত্থানটা ঘটছে আমাদের সামনে, চোখের সামনে ঘটছে। ফলে আমরা যত বেশি এটাকে বোঝার চেষ্টা করবো, যত বেশি এগিয়ে দেবো আমরা এগিয়ে যাবো। এখন এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এবং এই যে গণ অভ্যুত্থান, একে যদি আমরা এগিয়ে নিতে চাই তবে কীভাবে করব, অগ্রসর করবো হবো কীভাবে? প্রথম হলো আমাদেরকে বুঝতে হবে গণ অভ্যুত্থানে রাজনৈতিক মর্মটা হচ্ছে আইনি মর্ম দুটোই, রাজনৈতিক এবং আইনি মর্ম দুটোই হলো গণসার্বভৌমত্ব। আবার বলি গণসার্বভৌমত্ব, এটাকে ইংরেজিতে বলে সভারেন্টি বলতে পারেন, অনেকে পিপল সভারেন্টি বলে। আমি ওই সূক্ষ্ম ফারাকে এখন গেলাম। জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই হচ্ছে একটা তথ্য। গণ অভ্যুত্থান আমি করেছি এবং জীবন দিয়েছে সাঈদ মুগ্ধরা, সেটা দিয়েছে এই কারণে যে গণ অভিপ্রায়, এই যে কালেকটিভ যে উইল, এই উইলটা সামনে বর্তমান হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। একে ধরতে হবে। এই অভিপ্রায়ের তাৎপর্য হচ্ছে এই গণ সার্বভৌমত্বটা কায়েম। গণ সার্বভৌমত্ব যখন কায়েম করতে যাব তখনই আরও অনেকগুলো কনসেপ্ট তার পাশাপাশি এসে যাবে। একটা কনসেপ্ট হলো যেটাকে আমরা বলি গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউটিং পাওয়ার। যে আমি যে গণ অভ্যুত্থান করার পরপরই আমার হাতে একটা কনস্টিটিউটিং পাওয়ার ছিল, গঠন করবার একটা ক্ষমতা ছিল, যে ক্ষমতা বলে আমি ডক্টর ইউনূসকে আনতে পেরেছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পেরেছি। কিন্তু আমি কি করিনি? আমি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান উৎখাত করিনি। আমি শেখ হাসিনার দ্বারা নিয়োজিত কোনো সরকারি বা বেসরকারি আমলাকে প্রেসিডেন্ট সহ তাকে সরিয়ে দিইনি। ফলে আমরা কিন্তু বাস করছি শেখ হাসিনার আইনের অধীনে। এই ভুলটা করেছি আমরা, যেহেতু আমরা গণ সার্বভৌমত্বের মানে বুঝি নেই। কারণ গণ অভ্যুত্থান মাত্রই পুরনো যে সংবিধান, পুরনো যে ব্যবস্থা, এটাকে সে উৎখাত করে, এটাকে সে কিন্তু আপনাকে উৎখাত না করে এটাকে ধরে রেখেছে। ফলে আমি কিছু কথা ফর হিস্টোরিক্যাল রেকর্ড বলে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা এই যাদেরকে বিচার করবেন বলে আশা করছেন, বিদ্যমান সংবিধানের অধীনে তাদের আপনারা কোনো বিচার করতে পারবেন। এটাকে মেনে নেবেন ছাত্ররা? যারা গুলি করেছে, মেরেছে, আপনাদের এত বছর নির্যাতন করেছে, আপনারা তাদের বিচার করতে পারবেন। কারণ আপনারা যে সাংবিধানিক প্রক্রিয়াকে জারি রেখেছেন, এই প্রক্রিয়ার অধীনে এই বিচার হবে না। কারণ গণ অভ্যুত্থানের পরে আপনার যে গাঠনিক ক্ষমতা ছিল সেটা লিগ্যাল এবং পলিটিক্যাল দল, কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন। তাহলে এগুলো কিন্তু বড় বড় বিপদ। এখন আপনি চোরে আপনার বাসন নিয়ে গিয়েছে, তাকে মাটিতে ভাত খেতে পারেন না, পারেন কি? আপনাদের কাজ করতে হবে। তারা কাজ করার প্রথম কাজটা হচ্ছে যে আমরা কোথায় ভুলটা করেছি এবং উইকনেসটা কোথায়। এখন সামনে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে হলে প্রথম আমি প্রস্তাব করি আমরা সবাইকে ধরাই দিই, আমরা তো বিজ্ঞানী হতে চাই। আমরা যারা বিজ্ঞানের আবিষ্কার করবে, প্রোডাক্ট তৈরি করবে, ওদের প্রোডাক্ট বেচতে চাই, ওগুলো খাইতে চাই, বাস এগুলো আমাদের 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 একমাত্র জীবনের সাধন। আমাদের বিশ্ববিদ্যালয়ের তাদের তাদের কাছে যদি আমরা সত্যিকারের একটা জনগোষ্ঠী হিসাবে গড়ে উঠতাম, চাইতাম, তার সবচেয়ে সুন্দর ক্ষেত্র হতো বিশ্ববিদ্যালয়। এখানে জ্ঞানের চর্চা হয়। জ্ঞানের চর্চা ছাড়া পৃথিবীতে কোনো জাতি সামনে আগাইতে পারে না। চীনের দিকে তাকায়, আর আমাদের অর্থনৈতিক পরিস্থিতি একই জায়গায় ছিল। তো চীন এটা কিন্তু অন্যদের প্রশাসন শেখ হাসিনা করতে কিন্তু দিলে করবেন দুর্নীতি। কেন আপনি চিন্তা করেন আপনি কি করে আপনার দেশকে ঠিক করবেন? আপনার যে এই তিনটা প্রস্তাবনা আমার পক্ষ থেকে, এই যে গণতান্ত্রিক রূপান্তর যেটা কথা বলছেন, আমি এই তিনটা প্রস্তাবনা পেলে খুশি। এখন আগামী দিনে আমাদের লড়াইও, যে লড়াইটা তরুণরা করবে এবং করছে, তাও কিন্তু এই তিনটা নীতির উপর ভিত্তি করে। আমি সেই লড়াইয়ে আপনাদেরকে আহ্বান করছি, বিশেষ করছি, এবং প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সবাই
বিপ্লব না হয় এরপর আমি সম্বন্ধে বিপ্লব সত্যতা এটা কিন্তু অনেক তত্ত্বগত বিভ্রান্তি তৈরি সামাজিক বিপ্লব দুটো এক নয়। ফলে যখন আমরা বিপ্লব করি সাধারণত আমরা বলশেবিক বিপ্লবটা মাথায় খেয়াল মাথায় আমার চীনা বিপ্লবটা মাথায় খেয়াল ঠিক বুর্জোয়া ডেমোক্রেটিক বিপ্লব যে অর্থে সেটা আমাদের বাংলা ভাষায় অতটা পরিচিত না। আমাদের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব কথাটা তরুণরা অত পরিচিত না, আমাদের জেনারেশনটা একটু ভালো পরিচিত, কিন্তু আমাদের সময় আমরা অতটা ভালো পরিচিত নয় পরিবেশের সম্পর্কে। সেই জন্য তার চেয়ে একটা বড় কথা যে গণ অভ্যুত্থান সম্পর্কে যে আলোচনাটা আমি করেছি এটা সম্প্রতিকালে খুব ক্রিটিক্যাল আলোচনা। ফলে জনগণ যখন অভ্যুত্থান করে এবং সে যখন বর্তমান হয় তার অভিপ্রায় সে বর্তমান আমি সে কী চাই সেটা সে দেখায় শহীদ হয়ে লড়াই করে। এখনকার যারা গণতন্ত্র নিয়ে লেখালেখি করেন তাদের অধিকাংশ বলেন এটাই গণতন্ত্র, গণ অভ্যুত্থানই গণতন্ত্র, এটা নতুন আমাদের। কিন্তু আমরা মনে রাখবেন গণ অভ্যুত্থানই গণতন্ত্র যেটা আইনকে মানে না এবং নতুন ব্যবস্থা তৈরির জন্য সে হাজির হয়, এটা হল এই জনগণের এই গণ অভিপ্রায়ের বিরুদ্ধে কোনো আইন হতে পারে না। এইটা প্রতিষ্ঠিত করাটা আমাদের সমাজে এখন খুবই জরুরি। আমরা একটু আগে যে আলোচনা শুনেছেন আপনারা, স্যারের সব কথা বলছিলাম যে আমরা বোঝাতে আমাদের অনেক কষ্ট হয়, কঠিন ধারণা। যখন এটা সহজে আমাদের আয়ত্ত হয় তখনই কিন্তু ঘটনাটা ঘটেছে। তখন এই জন্য গণতন্ত্র সম্পর্কে আমি এই কারণে আমি পরিহার করি। কেউ বিপ্লব করলে এটা ভুল হয়, এটা বিপ্লব না, কিন্তু বিপ্লব বলে বুঝতে হবে এটা গণতান্ত্রিক বিপ্লব। এখন আমরা একটা সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য আমরা বিপ্লবটা করছি, যে উৎপাদন শক্তি সামাজিক মালিকানা আইন এটার জন্য বিপ্লব হচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা হাত করা এবং নতুন গঠনতন্ত্র গণতান্ত্রিক গঠনতন্ত্র কায়েম করা এই বিপ্লবের লক্ষ্য। তাহলে বিপ্লব ও গণ অভ্যুত্থানের এইটা মৌলিক কনসেপ্টুয়াল ধারণাগত ফারাক। আচ্ছা, আরেক একই রকম প্রশ্ন আছে, জানাতে প্রশ্ন করেছেন যে কেন সেটা সারটা আমরা পেলাম না। কারণটা হচ্ছে এই আমরা যখন এই গণ অভ্যুত্থানটা ঘটেছে, গণ অভ্যুত্থানের রাজনৈতিক তাৎপর্য এবং আইনি তাৎপর্য আমাদের সমাজে পরিষ্কার ছিল না। তরুণদেরকে বোঝানো হয়েছিল যে কোনো আইন ছাড়া রাষ্ট্র চলতে পারে না। বলছে তোমরা বিপ্লব করতে পারো, কিন্তু এবার একটা সংবিধান হবে, সংবিধান ছাড়া রাষ্ট্র নাকি চলে, যেটা ঠিক না। ইংল্যান্ডে কোনো লিখিত সংবিধান নেই, এটা তো চলে। নিউজিল্যান্ডে কোনো লিখিত সংবিধান, এটা তো চলে। ইসরায়েলে কোনো লিখিত সংবিধান নাই, এটা তো চলে। ফলে এটা একটা ভুয়া তথ্য। এটা হচ্ছে যারা সংবিধানের দোহাই দিয়ে জনগণের অধিকার হরণ করে তারা এই সংবিধানের দোহাই করে। তখন এটা খুব বুঝতে হবে, আগামী দিনে এই পরিস্থিতি আবার তৈরি হবে। খেয়াল করেন, সাময়িক অভ্যুত্থান যখন হয় তখন সে কী করে? সংবিধান স্থগিত রাখে, মনে আছে না? কী করে? সংবিধান স্থগিত রাখে। তারপরে দেশ কী করে চলে? ফরমান দিয়ে দেশ চলে, সামরিক শাসন ফরমান দিয়ে দেশ চলে। তাহলে গণ অভ্যুত্থান যখন জনগণ রক্ত দিয়ে অভ্যুত্থানটা করে, তাহলে জনগণ ফরমান দিয়ে দেশ চালাতে পারবে না, তো হতে পারে না। ফলে যারা সংবিধানবাদী তারা সাংবিধানিক প্রতি বিপ্লব করবার জন্যে আপনাদেরকে বুঝিয়েছে যে সংবিধান ছাড়া দেশ চলে না। এখন যা কিছু করতে যান সংবিধানের কথা বলে। আপনারা কোনো আমলাদেরকে সরাতে পারেন না, সরকারের কোনো আইন বদলাতে পারেন না, এবং কিছু বদলাতে পারবেন না। কেন? ওই আইনের দোহাই দিয়ে পুরনো ব্যবস্থাটা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা একটা বড় ধরনের ভুল আমরা করেছি। কেমন? তাহলে এখন বর্তমান বাংলাদেশে যে দুই ধরনের জাতীয়বাদের অস্তিত্ব বিদ্যমান তা সামঞ্জস্যপূর্ণ করতে রাষ্ট্রের করণীয় কী হতে পারে? আমি তো জাতীয়তাবাদ বিরোধী হতে বলছি আপনাদের।
আমার সঙ্গে হয়তো আপনার একমত হবে না, অসুবিধা নেই, আমি কদিন করে বোঝাতে পারবো। জাতির ধারণাটা একটা কাল্পনিক ধারণা, আমরা এটা ইমেজিন করি। আমি আপনাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হতে বলছি। পলিটিক্যাল কমিউনিটি মানে হলো আমাদের কিছু পলিটিক্যাল টাস্ক আছে, কিছু রাজনৈতিক কর্তব্য আছে, এটা সকলে মিলে করতে হবে। আপনি বিএনপি করতে পারেন, কি জামাত করতে পারেন, কি আপনি এনসিপি করেন, কিন্তু আমাদের একটা কমন পলিটিক্যাল কিছু টাস্ক আছে, সেই টাস্ক আমাদের একসাথে করতে হবে। যদি না করেন তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতের মধ্যে করবেন। ফলে আমাদের টাস্কটা কি? ফ্যাসিস্ট ব্যবস্থা উৎখাত করে একটা নতুন বাংলাদেশ গঠন করা। এটাই তো ছাত্ররা দাবি করেছিল ফ্যাসিবাদ বিলোপ করে। তো বুঝে যাচ্ছেন কেন? তারা সকল প্রকার ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। তার জন্য আমার দরকার জাতিবাদ না, দরকার পলিটিক্যাল কমিউনিটি হওয়া, যে আমি এমন একটা রাজনৈতিক জনগোষ্ঠী যেখানে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই, যেখানে জনগণই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার। এইটা কেমন? আমরা এটা একটু গেলাম। বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় কি, এটা তো বলেছি তিনটা। আপাতত এই তিনটা মনে রাখেন, যে তিনটা সূত্র আপনাদেরকে দিচ্ছি, দেখুন আপনারা একমত হতে পারেন কিনা। কেমন? আশা করি এই তিনটা আপনাদের মুখস্থ রাখবেন, সহজে অনেক কিছু মনে রাখতে পারবেন আমার ধারণা। কেমন? বিপ্লব পরবর্তী গঠিত সরকার কতটুকু সফল? বিপ্লব হয়নি, ফলে বিপ্লব পরবর্তী গঠিত সরকার বলাটা ঠিক নয়। আমরা যেটা করেছি, আমরা একটা গণঅভ্যুত্থান করতে চেষ্টা করেছি এবং কিছু আমরা অর্জন করেছি। আমরা যে যাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, সরাতে পেরেছি, কিন্তু আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি নাই। ফলে এখন ওটা গঠন করবার জন্য যা যা করা দরকার সেটা আমরা করবো। কেমন? আচ্ছা, আমরা বিভিন্নভাবে দেখছি যে সরকারের উপদেষ্টারা বিভিন্ন পরিসরে তদবির আছে। প্রথমত আমি বলি, একটু আগে বলেছি আপনাদেরকে, সরকার এবং রাষ্ট্র কিন্তু এক নয়। ফলে সরকারের ব্যক্তি কে আছে না আছে এটা কিন্তু ওদিকে মনোযোগ দিলে আপনার রাষ্ট্র গঠনের কর্তব্যটা ভুলে যাবে। সরকারে কিছু ভালো লোক আছে, কিছু মন্দ লোক আছে, কিন্তু সরকারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খেয়াল করেন, আমলারা কিন্তু কেউ কিন্তু সরে নেই, সকলে কিন্তু এক জায়গায় আছে, কেউ কিন্তু বলে না। ফলে সরকার নিয়ে শুধু উপদেষ্টা কে আছে এটা দ্বারা কিন্তু সরকার বুঝবে না। আমলাতন্ত্র আছে, বেসামরিক সামরিক আমলাতন্ত্র আছে, বিদ্যমান আইনগুলো আছে, বিদ্যমান যেসব লোকরা আগে যেভাবে তাদের টেন্ডারবাজি করতো, তারা যেসব ব্যবসা বাণিজ্য করতো, তারা সব আমলাতন্ত্র আছে, কিছু বলে। ফলে আপনারা দয়া করে সরকার কেন্দ্রিক হবেন না, রাষ্ট্রনীতি ভাবেন, রাষ্ট্রের কোথায় বদলাবে এটা নিয়ে ভাবলে আমরা তাড়াতাড়ি আমরা বুঝতে পারব। সব মতাদর্শ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কীভাবে ঐক্যবদ্ধ না। আমি কিন্তু মতাদর্শ ভেদাভেদ বলতে বলিনি। সমাজে বিভিন্ন মতাদর্শ থাকা সমাজের শক্তির লক্ষণ। আমি আপনাকে পলিটিক্যাল কমিউনিটি হতে বলেছি। আমার সঙ্গে স্যারের সঙ্গে অনেক চিন্তায় পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা একই রাজনৈতিক পরিসরের অন্তর্গত। তার চিন্তা জরুরি, তাকে কথা বলতে দিতে হবে। আমি ফরাক মধ্যে একমাত্র চিন্তা করছি আমারটাই সই, ওনাকে মানতে হবে না, এটা হবে না, এটাকে তার জন্য। ফলে এটাকে বলে রাজনৈতিক পরিসর গড়ে তোলা, রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা। আমাদের দেশের বামপন্থীরা এটা পারে নাই করতে এখন। আমাদের দেশের ইসলামপন্থীরা এখন এটা করতে পারে না। একটা ইসলামপন্থী এবং বামপন্থীতে একসঙ্গে বসাতে পারবে না, পারবেন না। আস্তিক নাস্তিককে এক জায়গায় বসাতে পারবেন না। এটা নিয়ে তো তর্ক করার দরকার নাই। কারণ আপনি যে বাতাস গ্রহণ করেন, আপনি যে খাদ্য গ্রহণ করেন, আপনি যে মাটিতে বাস করেন, আপনি যে সমাজে বাস করেন, সে কিন্তু ওই সমাজে বাস করেন। তাকে নিয়ে আপনাকে এই সমাজে বাস করতে হবে। ফলে আপনার আবাসকে নিশ্চিত করতে হবে। আপনাকে পলিটিক্যাল হতে হবে, পলিটিক্যাল, মতবাদী না। আর মত আর চিন্তা এক কথা না। চিন্তা করতে পারা আর একটা মত ধারণের কথা এক জিনিস। কারণ চিন্তা করতে পারা মানে যে কোনো মতকে পর্যালোচনা করতে পারা, চিন্তা করতে পারা, যে কোনো মতকে ক্রিটিক করতে পারা, পর্যালোচনা করতে পারা। আর আপনি যখন মতটা ধরে রাখেন, আপনাকে বলে মতবাদী। মতবাদী হওয়া মানে আপনি চিন্তা করতে অক্ষম।
আপনি নতুন করে চিন্তা করতে হবে। আমি নিজের চিন্তা, আজকে আমি যে কথা বলছি কালকে তো আমি কথা বলবো, বা আজকে আমি এখান থেকে গিয়ে স্যারের সঙ্গে যখন বলবো, বন্ধুরা বল ফরাদ ভাই এটা বলছি, এটা ঠিক বলেন নাই, আমি যদি হ্যাঁ এটা তো ঠিকই বোধ আমি ঠিক বলিনি, আমি তো বলি না আমার টাইম ঠিক, তাহলে কী হবে? আমি মতবাদী হয়ে যাচ্ছি। ফলে আমি আপনাদেরকে বারবার বলছি পলিটিক্যাল হবে, মতবাদী হবে না। পলিটিক্যাল মানে অন্যের কথা শোনা, অন্যের কথা মনোযোগের সঙ্গে শোনা। আমি সে কেন আপত্তি করছে, তার কোথায় ব্যথা লাগে, সে কোথায় আপনার বিরোধিতা করছে, ওটা মনোযোগের সঙ্গে শুনতে পারে। ফলে আমি বলবো মতাদর্শ ভেদাভেদ ভুলে যাবো না, এটা বেশি বেশি মনে হয়। এবং কোথায় সে ভুল করছে আমার বন্ধু, কিন্তু সে কিন্তু একই জনগোষ্ঠীর অংশ। কেউ যদি আজকে ইসলামী হয় তাকে বলবো না যে এই তুমি সৌদি আরব চলে যাবে। কেউ যদি আমার যদি ভিন্ন চিন্তা হবে তাকে বলে এই তুমি ইন্ডিয়া চলে যাবে না, এটা বলবো না। আমরা একই রাজনৈতিক গণগোষ্ঠী, উই বিলং টু দ্য সেম পলিটিক্যাল কমিউনিটি। ফলে তার অধিকার আছে তার মধ্যে কথাটা বলার, কেমন? আচ্ছা, তো এরপরে আছে কি বর্তমান সরকারের অনেকে আপনার শিষ্য, আপনার সহধর্মিনী নিজেও এখন আছেন। তার ধারণা করা হচ্ছে এই সংস্কারে আপনার নিয়ন্ত্রণ আছে। না, আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এক নাম্বার, প্রথমত এখানে কি আপনারা যারা এখানে হাজির আছেন, এখানের মধ্যে কি আমার কোনো শিষ্য নাই? আমি তো চিন্তা করি, আমার কাজ চিন্তা করা, চিন্তা দ্বারা প্রভাবিত করা। তো আমার শিষ্যটা সর্বত্র আছে, থাকবে। যারা চিন্তা করে তার শিষ্য থাকবে। ফলে আমি নিশ্চিন্ত স্বীকার করি, হ্যাঁ আমার ছাত্র তরুণ যাদেরকে দেখছেন এদের অধিকাংশই আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। দিনের পর দিন কথা বলেছি, তর্ক করেছি, এখনও কথা হয়, তর্ক হয়, কিন্তু সব তারা আমার কথাই মানে। এটা যেমন ঠিক নয়, আমিও সব কথা ওদের মানে, এটাও ঠিক নয়। কিন্তু এটা নিয়েই তো আমাদের সমাজ, এটা নিয়ে আগে। ফলে আমি মনে করি এটা। আর আমার সহধর্মী তো তিনি আমার সহধর্মী, কিন্তু তিনি তো আপনাদের মাননীয় উপদেষ্টা, তিনি নিজের গুণে ওখানে গেছেন, আমার সুপারে সে যায়নি। এটা আমি কসম করে বলতে পারি, আমার সুপারে সে যায়নি। আমি তাকে দিতে চাইনি, কিন্তু তিনি নিজের গুণে গিয়েছে। আপনারা জানেন যে তিনি অত্যন্ত নিজের বহু কাজে জড়িত, পরিবেশ আন্দোলন নিয়ে তিনি জড়িত, নারীদের প্রশ্নে নিয়ে জড়িত, স্বাস্থ্য নিয়ে তিনি কাজ করেছেন। ফলে তিনি নিজের গুণেই তিনি সেখানে গেছেন, ঠিক আছে? ফলে ওটা অসুবিধা নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি হিসেবে ধরা যাবে? 71টা নেগোসিয়েবল, আমি এটা আবারও রিপিট করি, 71 নেগোসিয়েবল। কারণ আমি প্রথম, এটা কারোর সঙ্গে আমি দরাদরি করতে নামবো না। 71 আমি রক্ত দিয়ে যেমন অর্জন করেছি, আজকে এই যে গণঅভ্যুত্থান, এটা আমি রক্ত দিয়ে অর্জন করেছি। 71 আমি একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি হওয়ার পসিবিলিটি, তার সম্ভাবনা তৈরি করেছি। 71 মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের অঙ্গান। 71 ভুলে যাওয়া মানে নিজেদেরকে ভুলে যাওয়া, এটা নেগোশিয়েবল। এখন আমার সঙ্গে অনেকে একমত হতে পারে, না হতে পারে, অসুবিধা নেই। আমি আমার যে বইটা বেরিয়েছে গণঅভ্যুত্থান ও গঠন, আপনারা যদি পড়েন দেখবেন ওখানে বলেছি বাঙালি মুসলমান বলে কোনো শব্দ নেই, বাঙালি বলে শব্দ আছে। ইসলাম আমার ধর্ম, কাল মাসের মধ্যে আমার একটা মতাদর্শ, আমি তার কাছ থেকে গ্রহণ করি, ইসলাম থেকে গ্রহণ করি, কিন্তু ভাষা এবং সাংস্কৃতিকভাবে আমি বাঙালি। ফলে আমি হাইব্রিড না, আমার কোনো কনফিউশন নেই। আমি বাঙালি হওয়াটাও ইসলামের অবদান। কেন? কারণ হোসেন শাহের আমলে যে বাংলা, এই বাংলাতেই আমি বাঙালি। ফলে ইসলামকে বাদ দিলে বাঙালি বলে কিছু থাকে না, ইসলামকে বাদ দিলে যেটা থাকে এটাকে বলে ভারতীয়। পশ্চিমবাংলার বাঙালিকে আমি বাঙালি বলি না, পলিটিক্যালি তারা ভারতীয়, এটাকে একদম। কিন্তু তারা আমাদের মিত্র। আমি দেখুন, সিরাজুল খানের একটা কথা বলেছেন, আপনি খেয়াল করেন না, তিনি বলেছেন 71টা, এইটাও কিন্তু বাঙালির তৃতীয় জাগরণ না। উনি যে বাঙালির তৃতীয় জাগরণ চলছে মাত্র, যখন পশ্চিমবাংলার ভারতীয়রা বুঝবে সেও বাঙালি। কারণ ভারতীয় বলে কোনো জাতি নেই, ভারতীয় কোনো জাতির না, কোনো জাতি নেই। ফলে এসব ব্যাপারে
কনসেপচুয়ালি পরিষ্কার থাকবে, কোনো অসুবিধা নেই। তার মানে কি ভারতীয় বাঙালি আমাদের বন্ধু নেই? আমার অধিকাংশ বন্ধু ভারতীয়, কিন্তু সে তো বাঙালি না। কারণ এখনো অধিকাংশ ভারতীয় মনে করে সে হিন্দু বলেই সে বাঙালি, সে জন্মসূত্রে হিন্দু বলে বাঙালি। আর বাঙালি মুসলমান মনে করে সে মুসলমান হয়েছে বলে সে বুঝি বাঙালি নেই। এই হীনমন্যতা কাটে, এটা হীনমন্যতা। ইসলাম আমার ধর্ম এবং ইসলাম বাঙালির ইতিহাসের অংশ। ইসলাম মানে আরবের ইতিহাস না, শুধু উপমহাদেশের ইতিহাস। ইসলাম উপমহাদেশের ইতিহাস, শুধু আরবের না, শুধু ইরানের না, শুধু তুরানের না। ফলে আমাকে ইরানি তুরানি হওয়ার দরকার নেই, সৌদি হওয়ার দরকার নেই। আমি বাঙালি, কিন্তু আমি মুসলমান অসুবিধা দেখি, এটা আমার ধর্ম। আমি যদি মনে করি পলিটিক্যাল লড়াইয়ের জন্য আমি ইসলাম থেকে গ্রহণ করবো, আমার পলিটিক্যাল লড়াইয়ের জন্য যদি আমি মনে করি অন্য কোনো সংস্কৃতি গ্রহণ করবো, আমি যদি খ্রিস্টানদের তত্ত্ব গ্রহণ করতে পারি পাশ্চাত্য থেকে, তো ইসলাম থেকে যেমন কী সমস্যা? সমস্যা আছে আছে তো নাকি? তাহলে নাই, আমি যেখানে আমি হেগেল করতে পারি, তাহলে ইবনুল আরাবি করতে পারি, যেখান থেকে বেশি সেখান থেকে। আমি মনে করি যে আমাদের এই হীনমন্যতাটা একটা ডিপলি ঢুকে গেছে, যে আমরা খুব ভয় পেয়ে যাই এই ব্যাপারটাতে বলার সঙ্গে সঙ্গে, যেটা এটা আর শেষ করে ফেলি। গণতন্ত্রের মধ্যবর্তী নির্বাচন, এটা না, এটা তো আমি আলোচনা করেছি। নির্বাচনটা একটা প্রক্রিয়া মাত্র, গণতন্ত্রের সঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। তিনটে আলোচনা করছে। এটা হচ্ছে এমন একটি সফল গণ-অভ্যুত্থান পরে বিপ্লবী সরকার গঠন না করা, নতুন গঠনতন্ত্র তৈরি না করা এবং এনসিপির ক্রমাগত বিতর্কিত কর্মকাণ্ড এবং রাজনৈতিক দলগুলোর অনৈক্যের ফলে আমরা কি ব্যর্থ হবার পথে? ইনশাল্লাহ না, আমরা ভুল করেছি, কিন্তু ব্যর্থ না। আমরা তো ভুল করেছি, ঠিক আছে, ভুল করতেই পারি, কিন্তু আমরা এটা শুধরাবার বহু দিক আছে। তা আমি যেটা বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা কেন ভুল করেছি খেয়াল করেন, আমরা এখনো আইন এবং গণঅভ্যুত্থানের সম্পর্কটা বুঝি নাই, যে আমাদের নতুন গঠন এটা এখান থেকেই তো আমরা কেমন আমরা আগে যাব। আমরা তো একটা কথা দিয়ে গেছি, আমি কথা বলতে পারছি আপনাদের সামনে এসে, এটাও তো একটা বিরাট ব্যাপার। তাহলে আমরা মনে করি যে আমরা যদি আজকে যে চিন্তাটা আপনাদেরকে দিচ্ছি, কিছুটা শেয়ার করছি, যদি আমরা কথা বলতে পারি, এই আলোচনাকে কন্টিনিউ করতে পারি, আমি মনে করি অনেক কিছু আমরা সমাধান করতে পারি। দেখুন, আমি কিন্তু কথা বলছি, সরকারকে সমালোচনা করছি, বিপদ যখন হচ্ছে সরকারের পক্ষে যাওয়া সবচেয়ে বলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা দুটো প্রশ্ন করে শেষ করে দেবো, কিন্তু আমি বাকিতে উত্তর দেবো আপনার। আচ্ছা, আপনি এবং শওকত মাহমুদ মিলে ইনসাফ কায়েম কমিটি গঠন করলেন, এটি কেন আলোর মধ্যে কোনো? আমি তো গণঅভ্যুত্থান করে ফেললাম, আর আমার কি মুখ দেখবে? আমি যখন শওকতের সঙ্গে যখন ইনসাফ কায়েম কমিটি করেছি, ওখানেই লেখা ছিল গণঅভ্যুত্থান হবে। আজকে যে তিনটে নীতির কথা বলেছে, ওখানে এগুলোই ছিল। ফলে তখন বিএনপিকে বোঝাতে চেষ্টা করেছি যে তোমরা আন্দোলনে যেখানে আছো, তোমরা নির্বাচন চাইছো কেন? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, একটা ভুল নীতি, ভুল কৌশল। তো বিএনপি আমার কথা শুনে নেয়। বিএনপির প্রচার করলো যে ফরহাদ মাজার ইনসাফ কমিটি করে বিএনপিকে ভাঙতে চায়, এবং রেজা গণ অধিকার পরিষদ রেজাকে আমি প্রধানমন্ত্রী বানাতে চাই। তো আজকে তো ইতিহাসটা আমার পক্ষে, ইতিহাস আমার পক্ষে রাখছে। আমি 2023 সালে লিখলাম গণ-অভ্যুত্থান গঠন 5ই অগস্ট। আপনার 2024-এর 5ই অগস্টে গণ-অভ্যুত্থান করে ফেললেন। তা আমি তো ভালো খারাপ লাগছে, কি বলি খারাপ থাকে। তাহলে হিসাব কমিটি কেন বারবার কাছে কেন? আচ্ছা, আপনার যারা প্রশ্ন